নরসিংদীর রায়পুরায় প্রভাব বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য সহ অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া ও গৃহবধূ কল্পনা বেগম। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে রায়পুরায় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাত 3টার দিকে মেথিকান্দার নজরপুর এলাকায় হামলা চালায় হারুনার রশিদের সমর্থকরা। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নজরপুর গ্রামের কল্পনা বেগম মারা যান। হামলার সময় রুবেলের চাচা মানিক মিয়া পাশের চান্দেরকান্দি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার রশিদ উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় হারুনার রশিদের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। আমার বউ যে হত্যা করছে এটা আমি সুস্থ বিচার চাই। সাইডটাতে শুরু করছে ককল হুড়ানি আর গুলি হুড়ানি মেঘের লাইন গুলি পড়ছে। প্রথমে একটা আওয়াজ হয়েছে ওই সফরটাতে আমরা হজক হয়ে গেছিলাম। হজক হয়ে এখন তাকি মানে ফায়ার করতেছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যারা গুলিবিদ্ধ আছে তারা ঢাকা মেডিকেল সহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং এই ক্ষেত্রে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, আইন শৃঙ্খলা বাহিনী বলছে ঘটনাস্থলে যে তারা তদন্ত শুরু করবেন। এখন পর্যন্ত কার্যক্রম শুরু করেছেন কিনা তারা? আর আহত নিহতদের বিষয়ে জানতে চাই, পুরো ঘটনাটি নিয়ে জানাবেন। আপনি জানেন যে ভোরে এই ঘটনার পর থেকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা সহ আইন শৃঙ্খলা বাহিনী এলাকায় অবস্থান নিয়েছে। এখন যে এলাকার যে অবস্থা সেটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। এখনো পর্যন্ত এখানে পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থলে রয়েছেন। তিনি একটু আগে আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা এই হামলার পরে যেসব আগ্নেয়াস্ত্র দ্বারা হামলার ঘটনা ঘটেছে এইসব এলাকা থেকে যে আলামত, অর্থাৎ গুলির খোসা সহ বিভিন্ন ধরনের আলামত তারা জব্দ করেছেন এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এছাড়া আপনি জানেন যে এই ঘটনায় যারা কমপক্ষে 10 জন আহত হয়েছেন, কম বেশি 10 জনের বেশি। এই আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় 5 জন ঢাকা মেডিকেলে রয়েছেন। এছাড়া রায়পুরা এবং নরসিংদীর বিভিন্ন হাসপাতালে অনেকে চিকিৎসা নিয়েছেন। আর এই হামলার পর থেকে আপনি জানেন যে এই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। এখানে যেই পরিস্থিতি, এখন আইন শৃঙ্খলা বাহিনী যেই টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত আসলে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং কোনো মামলাও হয়নি। পুলিশ যেটি বলছে, তদন্তের পর এবং যারা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে আসলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যারা এই সব ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন। তো এখন পর্যন্ত আসলে আপনি জানেন যে এর আগে এই হারুনুর রশিদ এবং আবিদ হাসান যে রুবেল, এই দুই পক্ষের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে এই বিরোধ চলে আসছে এবং এই বিরোধের জের ধরে কিন্তু পক্ষে বিপক্ষে এর আগেও একাধিকবার পাল্টা হামলা ঘটনা ঘটেছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছেন এবং তাদের দুই পক্ষে কিন্তু পাল্টা পক্ষে বিপক্ষে মামলা রয়েছে। এসব মামলার পরেই কিন্তু তারা আসলে এই বিরোধের যে মাত্রাটা সেটা আসলে আরো বেড়ে যায় এবং তারা দীর্ঘদিন ধরে এই আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযান সত্ত্বেও তারা আসলে কিন্তু সুযোগ পেলেই একে অপরের উপর হামলার ঘটনা ঘটায়। তো পুলিশ সুপার যেটি বলছেন যে এই ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ চেষ্টা করছেন এবং এসব অস্ত্রধারীদেরকে গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নরসিংদী রায়পুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান। ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে। সকালে সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে শুরু হয় এই কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। দলটির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন 31 দফা সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। কর্মশালায় ফরিদপুর ছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম।
সকালে চট্টগ্রামের সদরঘাটে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়ে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান সার্জিস। নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে অর্থ সহায়তাও দেয়া হয় স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করেন নেতারা। আমরা যেমন এই 5ই আগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। উত্তরাঞ্চলে কুয়াশার সাথে বেড়েছে শীতের দাপট। সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 9.9 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের প্রকোপ। বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমছে। শনিবার সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12.2 ডিগ্রিতে। ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে শ্রমজীবীরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন চরাঞ্চলের বাসিন্দারা। গতকালকের থেকে আজকে অতিরিক্ত বেশি পরিমাণে কুয়াশা, প্রচুর পরিমাণে ঠান্ডা করতেছে। আমাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, হাত পা ঝিমঝিম করতেছে। গতবারের চেয়ে এবার অনেক ঠান্ডা বেশি বোঝা যাচ্ছে। গতকালকের থেকে আজকে অতিরিক্ত বেশি পরিমাণে কুয়াশা, প্রচুর পরিমাণে ঠান্ডা করতেছে। আমাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, হাত পা ঝিমঝিম করতেছে। গতবারের চেয়ে এবার অনেক ঠান্ডা বেশি বোঝা যাচ্ছে। কিছু স্থানে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটছে, তবে এ নিয়ে ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে। এসব ঘটনা সরেজমিন তদন্ত করে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজারের মংলারগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে কমিটির সদস্য মঞ্জুর আল মতিন বলেন, ধর্ম অবমাননার অভিযোগ যার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এ সুযোগে কারা সাধারণ মানুষকে উত্তেজিত করে হামলায় ইন্ধন দিয়েছে তা খুঁজে বের করতে হবে। এ সময় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। মঙ্গলবার রাতে দোয়ারা বাজার উপজেলার মংলারগাঁও গ্রামের আকাশ দাসের ফেসবুক পোস্ট ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সাইবার নিরাপত্তা আইনে অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। এই হামলার বিচার হতে হবে এবং 2, যে বাড়িঘরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের হিন্দু ভাই বোনেরা, তাদের ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেদিকে মনোযোগী হওয়ার প্রয়োজন। আরেকটা বিষয়ে ক্ষেত্র বিশেষে এই ধরনের ঘটনার ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমাদের পুরনো প্রশাসনের মধ্যে থেকে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা জানি ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্য আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে আমরা সেটা স্বীকার করব, তার প্রতিবিধানের চেষ্টা করব। সারা দেশের মতো চট্টগ্রামেও বোতলজাত সয়াবিন তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। দোকানপাটে খোলা তেল মিললেও তা চাহিদার তুলনায় কম। সেই সাথে বাজারে একেবারেই নেই 1 ও 2 লিটারের বোতল। ডিলার ও খুচরা বিক্রেতাদের দাবি, দাম বাড়াতে বাজারে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করা হয়েছে। এই সুযোগে খুচরা দোকানে কিনে রাখা সয়াবিন তেলের দাম বাড়িয়ে নেওয়া হচ্ছে বলেন তারা। খাতুনগঞ্জে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে লিটার 160 টাকায়, আর 1 লিটার বোতলজাত সয়াবিনের দাম 164 টাকা। বিক্রেতারা বলছেন, শুধুমাত্র একটি কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানির তেল পাচ্ছেন না তারা। বিপণনকারীরা বোতলজাত সয়াবিনের অর্ডার নিলেও একই উৎপাদকের অন্য ভোগ্যপণ্য নেয়ার শর্ত জুড়ে দিচ্ছেন। দেশের বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আলু আমদানিতে শুল্ক কমানোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু ভারতে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে দুদেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে মীমাংসা হলে বন্দর দিয়ে আলু আমদানি শুরুর সাথে সাথে দাম কমে আসবে বলে দাবি আমদানিকারকদের। আলু সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত 5ই সেপ্টেম্বর আলু আমদানিতে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর আলুর দাম নিয়ন্ত্রণে বন্দর দিয়ে আমদানি শুরু করে, যা অব্যাহত ছিল। কিন্তু হঠাৎ করে আলুর দাম বৃদ্ধির অজুহাতে গত 1 ডিসেম্বর থেকে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু ইন্ডিয়ান যে শুল্ক আপনার স্লট বুকিংয়ের যে ঝামেলাটা আছে, এটা এখনও উপর থেকে এখনও ঠিক হয় নাই। আমরা এলসি করা আছে, আমাদের মাল আমাদের উপরে এখনও বায়না দেওয়া আছে,
কিন্তু ওই পার থেকে তো আমরা এখন পর্যন্ত এলসি আমদানি করতে পারছি না আলু। এখন ওই পারে ঝামেলা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক কমলেও তো কোনো বুদ্ধি নাই, আমাদের কোনো নিয়ে আসার মতো কোনো ব্যবস্থা নাই আমাদের। রাঙামাটির সাজেকে পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে খাদে পড়ে 10 পর্যটক আহত হয়েছেন। সকালে সাজেকের হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎ গাড়ি উল্টে সড়কের পাশে পাহাড়ে খাদে 30 ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা 10 পর্যটক আহত হয়। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বলের নামের 5 পর্যটক গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে অপহরণ করার ঘটনায় 4 জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে অপহৃত ব্যবসায়ী শাহ আলম বাদী হয়ে সদর থানায় এই মামলাটি দায়ের করেন। এ ঘটনায় সদর উপজেলার বাসিন্দা কাউসার হোসেন ও রবিউল ইসলাম সানিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে রাত 12:30টার দিকে সদর উপজেলার মজু চৌধুরীর হাট থেকে তাদের আটক করে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ী শাহ আলমকে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে অপহরণকারী চক্রের 4 জন ব্যবসায়ী শাহ আলমের অটোরিকশায় তুলে নেয়। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। এক পর্যায়ে মারধর করে পরিবারের কাছে মোবাইল ফোনে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় ব্যবসায়ীর চিৎকারে আশেপাশের লোক ঘটনাস্থলে পৌঁছে 2 জনকে আটক করে। উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে। ঢাকার দোহারে পদ্মা নদীতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার অভিযোগে 7 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 4টি বৈদ্যুতিক শক মেশিন, 2টি পাউডার ব্যাটারি ও একটি ইনভার্টার জব্দ করা হয়। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মৈনট ঘাটে যায় পুলিশ ও আনসার বাহিনীর একটি দল। এ সময় বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় 7 জনকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ ধরার অবৈধ সরঞ্জাম। আটককৃতদের 7 দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পিচঢালা কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর থেকে রাঙাপানি পর্যন্ত রাস্তাটি। প্রায় 1 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ভাঙা সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়েছেন চালক যাত্রীরা। রাঙামাটি সদর হাসপাতাল সংলগ্ন দক্ষিণ কালিন্দীপুর মৎস্যবাদ থেকে সুখী নীলগঞ্জ পর্যন্ত সেতুটির উদ্বোধন হয়েছে গেল বছর। এরপর থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দক্ষিণ কালিন্দীপুর থেকে রাঙাপানি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কটি। পর্যটকবাহী যানবাহনের পাশাপাশি প্রতিদিন সড়কটিতে চলাচল করে কয়েক হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে বেড়েছে দুর্ভোগ। এটা আসলে কাজ হচ্ছে না দীর্ঘদিন, তো এখানে আসলে মোটরসাইকেল না যে কোনো গাড়ি চালাইতে আসলে অনেক সমস্যা হয়ে যায়। একটা খুব অসুবিধার হইতেছে যে দিন দিন ভেঙে যাচ্ছে এবং গাড়ি চলার অযোগ্য হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে দ্রুত সহকারে যেন রাস্তার সংস্কার করা হয়। সড়কটি দেখভালের দায়িত্বে পৌরসভা। অর্থ বরাদ্দ পেলে সংস্কারের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজেক্ট পৌরসভায় চলমান আছে, এডিপির অর্থায়ন আছে, সেগুলো থেকে আমরা মেইনটেনেন্স করব ধারাবাহিকভাবে। কিছু ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অ্যাপ্রুভালের জন্য প্রস্তাব পাঠিয়েছি। অ্যাপ্রুভাল হয়ে আসলে আমরা কাজ শুরু করতে পারব। ভোগান্তি এড়াতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন শহরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রকৃতি নির্ভর কৃষি খামার গড়ে তুলেছেন খাগড়াছড়ির 14 কৃষি উদ্যোক্তা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রচলিত সার ও কীটনাশকের পরিবর্তে খামারে ব্যবহার করা হয়েছে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক। আর চাষাবাদ পদ্ধতিতে রয়েছে কিছুটা ভিন্নতা। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে এ ধরনের উদ্যোগ জরুরি বলেছে কৃষি বিভাগ। বেতছড়ি খাগড়াছড়ির প্রত্যন্ত গ্রাম। এখানে গড়ে উঠেছে ভিন্ন ধরনের কৃষি খামার হিলস গার্ডেন অ্যাগ্রো ফার্ম, যে খামারে রোপণ করা হয়েছে হলুদ, আনারস, আমলকি, আমসহ বিভিন্ন প্রজাতির ফল, বনজ, ঔষধি গাছ। প্রচলিত রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে এই খামারে ব্যবহার করা হয় কাঁচা নিম পাতা, আম পাতা, কাঁচা হলুদ সেদ্ধ থেকে তৈরি করা বালাইনাশক। আর সারের পরিবর্তে ব্যবহার করা হয় গোবর।
বিষাক্তকর জিনিস বা ক্রয় করি না, আমরা নিজেরাই জৈব বালাইনাশক তৈরি করে আমরা গাছে পোকামাকড় মারার জন্য আমরা গাছে নিজেই তৈরি করে থাকি। ফল ফসলের গাছ অথবা ওষুধ পানির গাছ এগুলো আমরা লাগাইতেছি বা করতেছি, কোনো সার বিষের কোনো কারবার করি না আমরা এখানে। সব আমরা নিজে হাতে তৈরি করে গাছের পাতা ফুতা দিয়ে এগুলা দিয়ে তৈরি করে আমরা নিজেরা ওষুধ স্প্রে করি। নিরাপদ কৃষি গড়ে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নেওয়া হয়েছে এমন উদ্যোগ। শুধু তাই নয়, কৃষি পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। খাবার খেয়ে যাতে মানুষ অসুস্থ না হয়, খাবারটাই যাতে মানুষের ওষুধ হিসেবে কাজ করে, আমাদের এই বাগানের উৎপাদিত সমস্ত ফল ফসল মানুষের জন্য উপকারী হিসেবে কাজ করবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনের এই উদ্যোগ জরুরি বলছে কৃষি বিভাগ। এটা নিঃসন্দেহে এলাকাতে একটি আলোড়ন সৃষ্টি করবে এবং আমরা কৃষি বিভাগ এটাকে সাধুবাদ জানাই, তার এই প্রোডাকশনকে, তার এই উদ্যোগকে, প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি মনে করি তার এই উদ্যোগটা আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে যাবে। প্রাথমিকভাবে 5 একর আয়তনের পাহাড়ের কৃষি খামারের পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলার স্বপ্ন দেখেন এই খামারের উদ্যোক্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ড্রেজিং সম্পন্নের 6 মাসের মধ্যেই পায়রার রাবনাবাদ চ্যানেলে দেখা দিয়েছে নাব্যতা সংকট। জেটিতে ভিড়তে পারছে না কয়লা সহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ। এতে বন্দরের আউটারে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারের মাধ্যমে আনা হচ্ছে জেটিতে। কয়লা বা পণ্য খালাসে বাড়ছে খরচ। 2021 সালে রাবনাবাদ চ্যানেলের গভীরতা 10.5 মিটার করার লক্ষ্যে ক্যাপিটাল ড্রেজিং শুরু করে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান্ডিনোর। প্রকল্পের কাজ শেষ হয়েছে এবছরের এপ্রিলে। ড্রেজিং শেষ হওয়ার 6 মাসের মাথায় দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেটিতে ভিড়তে পারছে না কোনো মাদার ভেসেল। বন্দরের আউটারে পণ্য খালাস করে লাইটারের মাধ্যমে আনা হচ্ছে জেটিতে। জ্বালানি পরিবহনে দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে 3টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের। মেইনটেনেন্স ড্রেজিং না হওয়ার কারণে আস্তে আস্তে নাব্যতা হারিয়ে ফেলছে। এখন তো জাহাজ ঢোকা খুবই মুশকিল, মানে 15,000 টন নিয়েও জাহাজ ঢুকতে পারে না। ফলে সমস্ত কয়লা আমাদেরকে চিটং আউটারে লাইটারিং করে তারপর এখানে নিয়ে আসতে হয়। পলিপোরে নদীর রাবনাবাদ চ্যানেলের ড্রাফট কমে 6.5 থেকে 5.9 মিটারের মধ্যে চলে এসেছে। বর্তমানে এই কারণে আমাদের যে কয়লার মাদার ভেসেলগুলো আসছে সেগুলো আমাদের জেটি পর্যন্ত আসতে পারছে না। নতুন করে ড্রেজিংয়ের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। 2টি ড্রেজার ক্রয় করার প্রস্তাবনা এবং আমরা মেইনটেনেন্স ড্রেজিংয়ের প্রস্তাবনা নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আর খুব শীঘ্রই আমরা ব্যবস্থা আশা করছি। বর্তমানে আমাদের 7.5 থেকে 8 মিটারের জাহাজ আমরা আনয়ন করছি। রাবনাবাদ চ্যানেলের গভীরতা প্রকল্পে খরচ হয়েছে 6.5 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা কর্মসূচিতে পালিত হয়েছে নোয়াখালী মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত হয়েছিল নোয়াখালী জেলা। দিনটি উপলক্ষে সকালে জেলা শহর মাইজদিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়েছে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পিটিআই ভবনের মুক্ত স্কোয়ারে শেষ হয়। পরে মুক্ত স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন বক্তারা। কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে প্রায় 100 স্বেচ্ছাসেবক। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এ প্রতিপাদ্যে সকালে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে শুরু হয় কার্যক্রম। পরে পুরাতন মসজিদ মার্কেট, মন্দির গেট, তালতলা ট্যুরিজম পার্ক এলাকা সহ 0 পয়েন্ট এলাকার সবগুলো স্পট পরিষ্কার করেন স্বেচ্ছাসেবকরা। বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের এই আয়োজনে বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া সহ বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকরা অংশ নেন। জয়পুরহাটেও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা। সকালে 250 শয্যার জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করা হয়। ঝালকাঠির নলসিটিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা সহ প্রাণ গেছে 2 জনের। শুক্রবার রাতে ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি বরিশাল সড়কে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ওই ব্যক্তি ও মোটরসাইকেল চালক আলামিন সিরাজ দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বখাটে কিশোর চক্রের 2 গ্রুপের সংঘর্ষে 6 পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 15 জন। আটক করা হয়েছে 10 জনকে। শুক্রবার রাতে সদর উপজেলার পূর্বরাস্তি পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নীরব ব্যাপারীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল পূর্বরাস্তির নাইম ভূঁইয়ার। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষের অনুসারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যায় পুলিশ ও সেনা সদস্যরা। নেত্রকোনায় পূজা অর্চনা ও নাচ গানে উদযাপিত হয়েছে গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা। শুক্রবার বিকেলে দুর্গাপুরের বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে এই উৎসবের আয়োজন করা হয়। শস্য উৎসর্গের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পরে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক ও নিজস্ব বাদ্য বাজিয়ে অতিথিদের বরণ করা হয়। উৎসবে গারোদের পাশাপাশি বাঙালিরাও অংশ নেয়। আয়োজকরা জানান, নতুন ফসল ঘরে ওঠার পর শস্য দেবতাকে ফুল ও ফসল উৎসর্গ করা হয়। সেই সাথে ধর্মীয় আচার অনুষ্ঠানে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। নতুন ধান গড়ে তোলার জন্য আমাদের মিশিশালজং যে দেবতা, ওনাকে উৎসর্গ করার জন্য ওয়ানগালা। আমরা সবাই যার যার জায়গা থেকে সকল ধর্ম যেন আমরা যার যার উৎসব পালন করতে পারি, আমরা যেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে পারি, এই জায়গাগুলো আমরা সবাই মিলেই কাজ করব। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।